পৃথিবীতে বন্য প্রকৃতির কিন্তু একটা নিয়ম আছে, আর সেটা আসলেই খুবই সহজ কিন্তু খুবই নিষ্ঠুর। সেখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। প্রাণীরা শিকার করে কারণ তাদের খাবার দরকার, বাঁচতে হলে সেটাই তাদের প্রধান উৎস। কিন্তু মানুষ শিকার করে অনেক কারণে, কখনো বাঁচার জন্য, কখনো টাকা, তো কখনো আবার নিজের ইচ্ছে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো শুনলে শিকার বা বেঁচে থাকার গল্প বলে মনে হয় না। সেগুলো শুনলে মনে হয় যে প্রাণীদের মধ্যেও হয়তো স্মৃতি বা রাগ থাকে, এমনকি প্রতিশোধ নেওয়ার মতো জেদও থাকে। ঠিক তেমনই রাশিয়ার বরফে ঢাকা একটা ঘন জঙ্গলেও ঠিক এমন একটা ঘটনা আছে যা বহু বছর ধরে বন্যপ্রাণী গবেষক আর সাধারণ মানুষকেও অবাক করে তোলে। আজকের এই গল্পটা একটা বাঘের গল্প, তবে সেটা অনেকটাই অন্য রকমের, যেমনটা কখনোই শোনা যায় না। কি হয়েছিল এই ঘটনায় জানবো সমস্ত কিছু, কিন্তু তার আগে নমস্কার, আমি শঙ্কু এবং আপনাদের স্বাগত শঙ্কু ডায়েরি চ্যানেলে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক আজকের ঘটনায়। এখন এই ঘটনাটা ঘটেছিল রাশিয়ার প্রিমোরিয়া অঞ্চলে। এই অঞ্চলটা রাশিয়ার একেবারে বর্ডারে অবস্থিত, যেটা চীন আর উত্তর কোরিয়ার সীমান্তের খুবই কাছে পড়ে। এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি এখনও পুরোপুরিভাবে তার বন্য রূপটাকে টিকিয়ে রেখেছে। সেখানে রয়েছে বিশাল বিশাল পাহাড়, ঘন বন, আর শীতকালে সেখানে কয়েক ফুট পুরো বরফ জমে। মানে সব মিলিয়ে এই জায়গাটা ভীষণ রকমের কঠিন আর বিপজ্জনক। শীতের সময় তাপমাত্রা অনেক সময় শূন্যের নিচে নেমে যায়, আর চারিদিকে শুধু সাদা বরফ আর নিস্তব্ধতাই বিরাজ করে। আর ঠিক এই কঠোর পরিবেশেই বিভিন্ন ধরনের বন্য প্রাণীও বাস করে, যেমন মাস্ক ডিয়ার, নেকড়ে, ভাল্লুক, এমনকি পৃথিবীর সবথেকে বিরল প্রজাতির একটা প্রাণী যার নাম আমুর লেপার্ড, সেটাও এখানেই থাকে। তবে এই অরণ্যে আসল রাজা কিন্তু সাইবেরিয়ান টাইগার, যাকে চলতি কথায় আমুর টাইগার বলা হয়। এটা পৃথিবীর সবথেকে বড় প্রজাতির বাঘ। একটা পূর্ণবয়স্ক সাইবেরিয়ান টাইগারের ওজন হচ্ছে প্রায় 300 কিলোগ্রাম। আর পৃথিবীতে যত রকমের সাইবেরিয়ান টাইগার আছে তার 95% এই অঞ্চলে বাস করে। তবে এখানে মানুষ আর বন্যপ্রাণী দুজনের জীবনই কিন্তু খুবই কঠিন। এখানে প্রতিটা দিন বেঁচে থাকা মানেই হচ্ছে সংগ্রাম করে বেঁচে থাকা। কিন্তু 1990-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, তখন রাশিয়ার অনেক জায়গায় অর্থনৈতিক সংকট দেখা যায়, যার ফলে কাজের সুযোগ কমে যায়। মানুষের জীবন সেই সময় কঠিন হয়ে ওঠে, আর এই পরিস্থিতিতে অনেক মানুষই তাদের জীবিকার জন্য অবৈধ শিকারকেই বেছে নেয়। শিকারীরা বনের ভেতরে গিয়ে বিরল আর মূল্যবান প্রাণীকে হত্যা করত, আর তাদের চামড়া, হাড়, দাঁত আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কালো বাজারে বিক্রি করত। এখন এই অবৈধ শিকারীদের প্রধান লক্ষ্য ছিল কিন্তু সাইবেরিয়ান টাইগার, কারণ কালোবাজারে একটা সাইবেরিয়ান টাইগারের দাম হচ্ছে কোটি কোটি টাকা। তার দাঁত, চামড়া, নখ সমস্ত কিছুই প্রচুর দামে বিক্রি হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে বাঘ হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী আর হিংস্র প্রাণী, আর তাকে শিকার করা মানে হচ্ছে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করা। কারণ এই বাঘ শিকার করতে গিয়েই অনেক শিকারী প্রাণ হারিয়েছেন। কিন্তু টাকার লোভে মানুষ কী না করতে পারে। তবে সেই সময়ে ওই প্রিমোরিয়া অঞ্চলে বন্যপ্রাণী রক্ষার দায়িত্বে আসেন একজন রেঞ্জার, যার নাম হলো ইউরি ট্রুস। তিনি সেই অঞ্চলে আসার সাথে সাথেই তিনি একটা অ্যান্টি পোচিং টিম তৈরি করেন, যাতে তিনি অবৈধ শিকারীদের ধরতে পারেন আর বন্যপ্রাণীদের রক্ষা করতে পারেন। কিন্তু 1997 সালে 5ই ডিসেম্বর একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। সেদিন ইউরি ট্রুস অন্যান্য দিনের মতোই তার কাজে ব্যস্ত ছিলেন, আর তখনই তার কাছে একটা অদ্ভুত ফোন কল আসে। সেই ফোন কলে খবর আসে যে একজন শিকারীকে নাকি একটা বাঘ হত্যা করেছে। এখন এই খবরটা যখন ট্রুস পান, তিনি রীতিমতো অবাক হয়ে যান, কারণ ওই অঞ্চলে মানুষের ওপর বাঘের আক্রমণ একটা বিরল ঘটনা ছিল। মানে কোনোদিনও কোনো বাঘ কিন্তু ওই অঞ্চলে কোনো মানুষকে হত্যা করেনি। তাই এই খবরটা ট্রুসকে খুবই অবাক করে দেয়। ফোন কলে তিনি জানতে পারেন যে নিহত শিকারীর নাম হচ্ছে ভ্লাদিমির মার্কভ, যাকে আশেপাশের মানুষরা মার্কি নামে চিনত। ট্রুস যে কারণে আর বেশি সময় নষ্ট করেনি, তিনি তাড়াতাড়ি করে তার দলবল নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে তিনি একটা ছোট্ট বসতি দেখতে পান, যার নাম হচ্ছে সোবোলোনিয়া। আর এই জায়গাতেই মার্কভের একটা কাঠের কেবিন ছিল। আর তিনি যখন সেই কেবিনের কাছে যান, তিনি সেখানে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। তিনি সেখানে দেখতে পান যে মার্কভের কেবিনের চারপাশে যে বরফ পড়েছিল, সেখানে বাঘের বড় বড় পায়ের ছাপ রয়েছে। আর সেই ছাপগুলো শুধু একবার যাওয়া বা আসার চিহ্ন নয়, বরং সেই ছাপগুলো কেবিনের চারপাশে এমনভাবে ছিল যেন মনে হচ্ছিল যে সেই বাঘটা সেখানে গোল গোল ঘুরেছে, যেন বাঘটা কোনো কিছুর জন্য অপেক্ষা করছিল। ট্রুস আর তার দল এরপর সেই কেবিনের ভেতরে যান, আর সেখানে তারা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। তারা দেখতে পান যে মার্কভের দেহটা সেখানে পড়ে রয়েছে, আর সেটাও ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। কোথাও রয়েছে তার হাত, কোথাও রয়েছে তার পা, আবার তার শরীরের বেশ কিছু অংশ গায়েব হয়ে গেছে, যেন কোনো বন্যপ্রাণী তাকে নৃশংসভাবে হত্যা করে তার শরীরকে খুবলে খুবলে খেয়েছে।
আক্রমণের চিহ্ন থেকে সহজেই বোঝা যাচ্ছে যে সেটা বাঘের আক্রমণ। তবে সবথেকে অবাক করার বিষয় হচ্ছে বাঘটা কিন্তু শুধু মার্কভকেই হত্যা করেনি, বরং সেই ঘরের ভেতরে অনেক জিনিসপত্রকেও সে ভেঙে ফেলেছে, যেমন চেয়ার, টেবিল, এমনকি মার্কভের ব্যবহার করা জিনিসপত্র, যেখানে মার্কভের গায়ের গন্ধ ছিল। এখন এই রকম আচরণ কিন্তু সাধারণত বাঘের থাকে না, কারণ বাঘ এইভাবে শিকার করে না। পৃথিবীতে মানুষের ওপর বাঘ বহুবার আক্রমণ করেছে, কিন্তু কখনোই তারা এইভাবে জিনিসপত্র ধ্বংস করেনি। তাহলে এখানে এরকম ব্যতিক্রমী ঘটনা কেন ঘটলো? ট্রুস আর তার দলের সমস্ত লোকেরাই এই সমস্ত কিছুই ভাবছে এমন সময় তাদের দলের সাথে থাকা বেশ কিছু কুকুর হঠাৎ করেই বন জঙ্গলের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে, যেন মনে হচ্ছিল যে তারা ভয়ঙ্কর কিছুর আভাস করতে পারছে। ট্রুস তাড়াতাড়ি করে তার দলকে নির্দেশ দেয়, আর তারা সবাই তাদের রাইফেল তাক করে ধরে সেই জঙ্গলের দিকে। ট্রুস বুঝে যায় যে সেই বাঘ হয়তো খুব কাছেই আছে। তবে সেই দিন কিন্তু সেই বাঘ কাউকে আক্রমণ করেনি, যে কারণে ট্রুস ঠিক করেন যে তিনি এই বিষয়টাকে পুরোপুরি তলিয়ে দেখবেন। তিনি জানতেন যে মার্কভ সেই জঙ্গলের থেকে একটু দূরেই একটা গ্রামে মাঝে মাঝেই যেত, যে কারণে তিনি সেই গ্রামে যান আর সেই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেখানে তিনি একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করেন। গ্রামের মানুষরা মার্কভের মৃত্যুর খবর শুনে খুবই আতঙ্কিত হয়, আর তারা জানায় যে কয়েকদিন আগে থেকেই নাকি মার্কভ খুবই ভয়ে ভয়ে থাকছিল। সে নাকি কয়েকজনকে বলেছিল যে একটা বাঘ নাকি তাকে অনুসরণ করছে, এমনকি সে বলেছিল যে তার মনে হচ্ছে যে সেই বাঘটা যেন তাকে শিকার করতে চাইছে। প্রথমে গ্রামের মানুষজন তার কথাকে বিশ্বাস করতে চায়নি। তারা ভেবেছিল যে মার্কভ হয়তো বাড়িয়ে বলছে, কারণ সেই অঞ্চলে বাঘ যে মানুষকে হত্যা করেছে তেমন কিন্তু কোনো ঘটনার রেকর্ড ছিল না। কিন্তু এখন যখন তারা মার্কভের মৃত্যুর খবর পায়, তারা বুঝতে পারে যে বিষয়টা সত্যি গুরুতর ছিল, আর মার্কভ ঠিক ভাবনাই ভেবেছিল। ট্রুস ধীরে ধীরে বুঝতে পারেন যে এই ঘটনার পিছনে শুধু যে বাঘ আছে তা কিন্তু নয়, বরং এই ঘটনার পিছনে যে কোনো বড় কারণ আছে তিনি সেটা নিশ্চিত হয়ে যান, যে কারণে তিনি এই ঘটনার তদন্ত করতে শুরু করেন। আর তিনি জানতে পারেন যে কয়েকদিন আগেই বনের মধ্যে মার্কভ একটা বাঘের মুখোমুখি হয়েছিল। সেই সময় এই বাঘটা নাকি একটা বুনো শুকরকে শিকার করেছিল আর সেটার পাশেই বসেছিল। এখন মার্কভ সেই দিন সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, আর দূর থেকে যখন সে দেখতে পায় যে একটা বাঘ একটা বুনো শুকরকে শিকার করেছে, তার মাথায় সাথে সাথে একটা পরিকল্পনা চলে আসে। এখন মার্কভ ছিল একজন শিকারী, আর সে খুব ভালো মতোই জানতো যে কালোবাজারে সাইবেরিয়ান টাইগারের দাম অনেক বেশি, আর সে যদি এই বাঘকে শিকার করতে পারে তাহলে সে রাতারাতি বড়লোক হয়ে যাবে, যে কারণে সে ধীরে ধীরে বাঘটার দিকে এগোয়। কিছুক্ষণ পর মার্কভ সেই বাঘের বেশ কিছুটা সামনে চলে আসে, আর তখন সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখতে পায় যে এই বাঘটা অন্যান্য সাধারণ সাইবেরিয়ান টাইগারের থেকেও অনেক বেশি বড়, আর তাকে সহজে শিকার করা সম্ভব নয়, যে কারণে তার চোখে পড়ে বাঘের শিকারের ওপর, মানে সেই বুনো শুকরটার উপর। আর সে ভাবতে থাকে যদি কোনো রকমে সেই বাঘটাকে এখান থেকে সরিয়ে দিতে পারে তাহলে সেই বুনো শুকরটাকে সে নিজের জন্য নিয়ে যেতে পারবে। এখন সাধারণত বাঘ কোনো প্রাণীকে শিকার করলে শিকারীরা কিন্তু সেই জায়গা থেকে সরে যায়, কারণ বাঘ তার শিকারকে রক্ষা করার জন্য খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু মার্কভ সেই দিন সরে যায়নি, বরং সে সেই মৃত শুকরটাকে পাওয়ার জন্য এগিয়ে যায়। তার হাতে থাকা বন্দুকটা সে তাক করে ধরে বাঘের দিকে, আর তারপরই সে তার গুলি চালিয়ে দেয়। তবে সেইগুলি কিন্তু বাঘটাকে শুধুমাত্র আহত করেছিল, আর সে তখন বন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। কিন্তু এখানেই মার্কভ সব থেকে বড় ভুল করেছিল। যখন সে দেখে যে আহত বাঘটা সেখানে নেই, তখন সে বাঘের শিকার করা সেই শূকরটাকে নিয়ে ফিরে আসে নিজের কেবিনে, আর তারপর সে সেই শূকরটাকে কালো বাজারে বিক্রি করে দেয়। তবে বাঘটা আহত হলেও সে কিন্তু তাকে ছেড়ে দেয়নি। সে ধীরে ধীরে মার্কভের গন্ধ অনুসরণ করতে শুরু করে, আর তারপর সে বরফে ঢাকা বনের ভেতর দিয়ে প্রায় 11 কিলোমিটার রাস্তা ক্রস করে, আর তারপর সে পৌঁছে যায় মার্কভের কেবিনের কাছে। ধীরে ধীরে বাঘটা কেবিনের কাছে আসে, আর মার্কভ যখন তাকে দেখতে পায় সে রীতিমতো ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার বন্দুক বের করে আর সোজা সেই বাঘের মাথার দিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। তবে সেইগুলি কিন্তু বাঘের মাথায় লাগেনি, বরং সেইগুলি সোজা গিয়ে লাগে বাঘের পায়ে, আর সে গুরুতরভাবে আহত হয়। সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তখনও সে বেঁচে ছিল। আর একটা বেঁচে থাকা আহত বাঘ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বলতে বাকি থাকে না। সে ধীরে ধীরে আবারও আহত পায়েই দাঁড়িয়ে পড়ে, আর মার্কভের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেন তার দুটো চোখ দিয়ে প্রতিশোধের আগুন ঝরছে। মার্কভ বুঝে যায় যে এই বাঘ যতক্ষণ না পর্যন্ত মারা যাবে ততক্ষণ সে তাকে ছাড়বে না, আর তাই সে আবারও তার সেই বন্দুককে তাক করে বাঘের দিকে, আর আবারও একটা গুলি চালায়। এবার তার গুলি লক্ষ্যভেদ করে আর সোজা গিয়ে লাগে বাঘের গায়ে। যন্ত্রণায় সেই বাঘ তীব্র গর্জন করে, আর কিছুক্ষণের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। তবে এইবার কিন্তু সে আর উঠে দাঁড়ায়নি। মার্কভ আধ ঘন্টা ধরে সেই বাঘকে লক্ষ্য করে, কিন্তু সেই বাঘ আর কোনো নড়নচড়ন করেনি, যে কারণে মার্কভ বুঝে যায় যে সে মারা গেছে।
এই পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মার্কভ সেখানে আর থাকতেই চায়নি। সে তাড়াতাড়ি করে তার ব্যাগ গোছায় আর সেই জায়গা থেকে বেশ কিছুটা দূরে যেখানে তার বন্ধুর বাড়ি ছিল সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে সে 2 দিন থাকে। আর তারপর একটা সময় তার মনে হয় যে সে এবার তার কেবিনে ফিরে যাবে, কারণ সেই বাঘ তো অলরেডি মারা গেছে। আর সে বুঝে যায় যে সেখানে আর কোনো বিপদ নেই, যার জন্য সে সেই দিনই আবার তার কেবিনে ফিরে আসে। কিন্তু মার্কভ যেটা জানতো না সেটা হলো যে সে যেই বাঘটাকে ভাবছে মারা গেছে সেটা কিন্তু তখনও মারা যায়নি, সে তখনও বেঁচে ছিল। আর সে মার্কভের সেই কেবিনের চারপাশে ঘন্টার পর ঘন্টা ঘোরাঘুরি করেছিল। আর সেখানেই সে 48 ঘন্টা মানে 2 দিন মার্কভের জন্য অপেক্ষা করছিল। আর তারপর মার্কভ যখন সেই কেবিনে ফিরে আসে তখন সেই বাঘ সাথে সাথেই তার উপর হামলা করে দেয়। সেই আক্রমণ এতই দ্রুত ছিল যে মার্কভ সেটা প্রতিরোধ করার সুযোগই পায়নি। বাঘটার সাথে সাথেই তার গলায় কামড়ে ধরে আর গলার মাংস টেনে ছিঁড়ে নেয়। মার্কভ সাথে সাথেই মারা যায়, কিন্তু বাঘটা তাকে তখনও ছাড়েনি। মার্কভের ওপরে প্রতিশোধের নেশা তার এমন চেপেছিল যে সে তার শরীরের বেশ কিছু মাংস খেয়ে নেয় আর তার হাত পা কামড়ে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর তারপর ঘরের মধ্যে মার্কভের সমস্ত আসবাবপত্র যাতে মার্কভের গন্ধ ছিল সেগুলোকেও ভেঙে দেয়। পরবর্তীকালে তদন্তে উঠে আসে যে সেই বাঘ এই কাজ করেছিল নিছকই প্রতিশোধের জন্য। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন কেউই আর সেখানে থাকতেই চাইছিল না। সবাই সেই বাঘের ভয়ে আতঙ্কিত হয়ে গেছিল, কারণ সবাই জানতো যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেয়েছে সে আবারও মানুষ শিকার করতে আসবেই। আর সেটা সত্যিও হয়েছিল, কারণ মার্কভের মৃত্যুর 2 দিন পরেই সেই বাঘ আবারও হামলা করে সেই এলাকায়। তবে এইবার মানুষজন সচেতন ছিল, যে কারণে সে কারোর ক্ষতি করতে পারেনি, যে কারণে তারা সবাই ট্রুসকে রিকোয়েস্ট করতে শুরু করে সেই বাঘকে থামানোর জন্য। আর অবশেষে ট্রুস না চাইতেও তাকে সিদ্ধান্ত নিতে হয় যে সে সেই বাঘটাকে থামাবে। এই কারণেই পরের দিন সকালবেলায় ট্রুস আর তার দল বিশাল বরফ ঢাকা জঙ্গলে সেই বাঘটাকে অনুসরণ করতে শুরু করে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেই বাঘটা হঠাৎ করেই বনের মধ্যে হারিয়ে যায়। তাকে আর কোথাও দেখাই যায় না। তারা বেশ কিছুক্ষণ ধরে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে খুঁজেই পাওয়া যায় না। তবে সেই বাঘ কিন্তু কোথাও যায়নি। সে একটা উঁচু পাথরের গায়ে এমনভাবে বসেছিল যাকে ট্রুস আর তার দল দেখতেই পায়নি, কিন্তু সেই বাঘ সব কিছু লক্ষ্য করেছে। আর তারপর যখন সে দেখতে পায় যে ট্রুস অন্যদিকে তাকিয়ে আছে তখন সে বিদ্যুতের গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ট্রুস কিছু বুঝে ওঠার আগেই সেই বাঘ তার বুকে থাবা বসিয়ে দেয় আর চোখের নিমেষে সে তার থাবার নখ দিয়ে তার বুক চিরে দেয়। তবে ভাগ্যের জোরে ট্রুসের কিন্তু কোনো ক্ষতি হয়নি, কারণ তার বুক পকেটে রাখা ছিল ওয়াকি টকি। আর বাঘের থাবার সেই আঘাত পুরোটাই পড়েছিল ওয়াকি টকির ওপর। ট্রুস তাড়াতাড়ি করে সেই বাঘের কবল থেকে বেরিয়ে আসে আর তার পাশে পড়ে থাকা রাইফেলটাকে সোজা তাক করে ধরে বাঘের দিকে। বাঘটা তার দিকে দ্বিতীয়বারের জন্য ঝাঁপাতে যাবেই এমন সময় ট্রুস তার রাইফেলের ঘোড়াটা টিপে দেয় আর তার গুলি সোজা ছুটে যায় সেই বাঘের দিকে। আর এইবার সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়নি, সেইগুলি সোজা গিয়ে বেঁধে যায় সেই বাঘের মাথায়। সাথে সাথেই ট্রুসের দলের সবাই সেই বাঘটাকে লক্ষ্য করে মোট 11টা গুলি ছোড়ে আর সেই বাঘ মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়ে তুষারে ভর্তি সেই বরফের মাটিতে। তার রক্তে লাল হয়ে যায় বরফের সাদা অংশ। আর এখানেই শেষ হয়ে যায় সেই ভয়ঙ্কর সাইবেরিয়ান টাইগারের প্রতিশোধের গল্প। পরে সেই বাঘটার শরীর পরীক্ষা করে দেখা যায় যে তার শরীরে আগেও বহু গুলির ক্ষত ছিল। তার মানে সেই বাঘটাকে আগেও বহুবার শিকারীরা আঘাত করেছিল, আর সেই আঘাতগুলোই হয়তো তাকে এইরকম আক্রমণাত্মক হয়ে উঠতে বাধ্য করেছিল, যে কারণে রাশিয়ার অনেক মানুষই এই ঘটনাকে বাঘের প্রতিশোধ বলে থাকে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন যে এটা আসলে বাঘের প্রতিশোধ নয়, বরং এটা মানুষের হস্তক্ষেপের ফল। বাঘটা হয়তো জন্মগতভাবে মানুষের জন্য বিপজ্জনক ছিল না, কিন্তু মানুষ তাকে শেষ পর্যন্ত এতবার আঘাত করেছিল যে সে বাধ্য হয় প্রতিশোধ নিতে। মার্কভের এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে বন্যপ্রাণীদেরও কিন্তু রাগ বা প্রতিশোধ নেওয়ার মতো মানসিকতা থাকে, আর সেখানে যদি মানুষ ইন্টারফেয়ার করে তাহলে তাকেও কিন্তু মূল্য চোকাতে হয়। মার্কভের এই ঘটনার মতোই আরও অনেক কাহিনী আছে যেখানে বন্যপ্রাণীরা বদলা নিয়েছিল মানুষের ওপর, আর সেই সমস্ত ঘটনা নিয়ে আসবো আগামী দিনে। আজকের এই ঘটনা নিয়ে আপনাদের কী বক্তব্য কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।